ওকে? অফ কোর্স ইটস নট ওকে। মানে এটা এটা যদি মানে এটা তো আমাদেরও একটা ক্ষোভ ছিল যে 71 কেন খালি আওয়ামী লীগের হবে, হ্যাঁ। 71 কি খালি আওয়ামী লীগের নাকি, বঙ্গবন্ধুই বা কেন খালি আওয়ামী লীগের হবে, এটা জি। তো সারা দেশের নেতৃত্ব দিয়েছেন। কেন 7ই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না, এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক আলোচনা করব, কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ। তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না। যে সেখানে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না, এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে, সেটা খুবই প্রবলেম্যাটিক আসলে। হ্যাঁ, আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না। তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে, এটা একটা সমস্যাজনক দিক হবে। কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন, এবং আমি অনেক সময় এটা শুনিও, হ্যাঁ, যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে। তো এইটা এই সময়ের চ্যালেঞ্জ, মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না, যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের, রাইট। ফ্যাসিস্ট মননের, রাইট। ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন। রাইট। এই পার্থক্যটা করতে হবে। ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না, এবং তাই না? তো এবং 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 ওই এবং এবং শেখ হাসিনার ফেসিস্ট সরকার কিছুতেই মুক্তিযুদ্ধের ধারে কাছে সরকারও ছিল না চেতনার, মানে তারা এটা বললেই একদমই না। হবে না, তারা এটা এটা বললেই এটা হবে কিন্তু না। আমার মনে রাখতে হবে যে অগস্টের 3 তারিখে আমি যখন শহীদ মিনারে যাই, আমি আমি নিজের কানে শুনেছি ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিচই দিচ্ছে, আমাদের দাবায় রাখতে পারবা না মানে এগুলো বলছে। হ্যাঁ, যে চিৎকার করে করে বলছে, বঙ্গবন্ধুর স্পিচ থেকেই কিন্তু বলছে। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন জোগাড় করে জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে। তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে ইট ডাজ ম্যাটার, না, রাইট। যে এটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা থাকবে, আছে। এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি। যে আমাদের 53 বছর হয়ে গেছে, এখনো আমরা একাত্তর নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? এক্স্যাক্টলি। একাত্তর যে মুছে ফেলতে হবে, এটা মুছে ফেলার প্রশ্নই উঠে না। এটা আমাদের মানে আমাদের নিজেদের, মানে ব্যক্তিগতভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না, তখন দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না। এই এক্স্যাক্টলি। দেশটা আছে, এই দেশটা আমাদের, এই দেশটা সকলের। এবং আমার মনে হয় যে যারা যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায়, এবং তারা যদি ওই দিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক। কিন্তু আমার ধারণা যে যারা অন্য অন্য ধরনের মত পোষণ করেন, তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক। হ্যাঁ, বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না। তো সেটাও আবার আলোচনার জায়গা, সেটাও আবার ডক্টর মত চাই। জি, ডক্টর মুর্শিদ, জি আপনি শেষ করেন, তারপর আমি বলি। হুম। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন, যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা 7ই মার্চ, এগুলো নিয়ে যে এখন আহ, সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠাচ্ছে, সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক। কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কি, আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে, আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে। এইসব কথা তোলা বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো কোর্টে আনা না আনা, এগুলো কিন্তু একটু পলিটিক্যাল মনে হয়। তখন মনে রাইট। হয় কি যে রাইট। আপনি অ্যাবসলিউটলি। খামাখা উস্কে দিচ্ছেন কেন? হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি তো এগুলো। ডক্টর মুর্শিদ, আমি আপনার সাথে শতভাগ একমত। সরি, আপনি শেষ করেন, মানে আপনার সাথে হ্যাঁ, একমত হয়ে গেছি আমি দেখে ওটাই হ্যাঁ। না না না, ওটাই যে এখন একটা উস্কে দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে, এগুলো নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমাদের তো কিছু এজেন্ডা আছে, আমরা তো কিছু 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 জিনিস চাই। যেমন আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই, আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই, যেন ইলেকশন গুলো হতে পারে, যেন জুডিশিয়ারিটা ঠিক থাকতে পারে, এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয়। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেখান থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে ফেলে এই ধরনের বয়ান। ডক্টর কারণ মুর্শিদ, আমরা তো আপনাকে জানি ধন্যবাদ। এই বয়ান কি ডক্টর করে। মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। আপনাকে একদমই আপনার সাথে একমত হয়। আমি সারোয়ার তুষারের কাছে প্রশ্নটা করতে চাই যে জনাব সারোয়ার তুষার, আপনি কি খেয়াল করেছেন যে এই সরকারের সকল ধরনের ল অ্যান্ড অর্ডার, বাজার, এগুলি নিয়ন্ত্রণ করার চেয়ে এই সরকারের প্রধান কর্ম হয়ে দাঁড়াচ্ছে যে তারা কতটা আওয়ামী লীগের বিরোধী সেটা প্রমাণ করা। তারা তো একটা
তারা তো কারো কাছে ভোট চাইতেছে না, তাদের তো এই এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই ৭ই মার্চ বঙ্গবন্ধু এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনে? সরকারের এজেন্ডার মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে। আপনার টেকটা একটু শুনি স্যার তুষার। না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না। আর আপনারা যেভাবে বলছেন, নাবিন আপাও বললেন যে এই সরকার পলিটিক্যাল না, আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন। এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না, এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সেই ধরনের একটা সরকার না, কিন্তু এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, এবং ইট ইজ আউট এন্ড আউট পলিটিক্যাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে। এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন, এটার অবস্থা খুবই নাজুক। তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক, এগুলো সত্যি কথা। এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এটার এই ব্যাপারে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু এটা বললে এটা না কেন, ওইটা কেন আসছে না এজেন্ডায়, আমি বরং বলবো যে কেন আসবে না। কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না। এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত। না, এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু 91 সালে শাহাবুদ্দিন না, না, আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারই ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার। ওকে ওকে, ওইটার কাজ ছিল শুধুমাত্র একটা ইলেকশন আয়োজন করে দেয়া। আর বাট এই গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের একটা গভর্নমেন্ট না, অন্তত আমরা সেভাবে দেখতে চাইবো না। এটা আপনি দেখতে চাইবেন না সেটা ঠিক আছে, কিন্তু এই সরকারের কাজ কি তাহলে? এই সরকারের কাজ হচ্ছে প্রথমত সংস্কার করা, মানে যে কারণে বাংলাদেশে বারবার এই ধরনের আমরা আটকে যাই, স্বৈরাচারের মুখোমুখি করি। কে দিছে এই সরকারের এই কাজ? জনগণ দিয়েছে। কেন এইটা তো এটা কি খালেদ ভাই, আমরা একটা গণ অভ্যুত্থানের পরে এই সরকারকে পেয়েছি, এবং যে কারণে গণ অভ্যুত্থান করতে হয়েছে, মানে যে কারণে বাংলাদেশে গণ অভ্যুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য। না, নট জাস্ট দ্যাট, এটা এটা আপনি মনে করতে পারেন, কিন্তু ব্যাপারটা একেবারে এরকম না শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য এই গণ অভ্যুত্থান ঘটে নাই। কারণ আমরা এরশাদকেও সরিয়েছিলাম এর আগে, তাই না? মানে এরশাদকে আপনি এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি। তো এবারও কিন্তু তাহলে আপনি 34 বছর পরে আবার কেন একটা স্বৈর শাসকের কিংবা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন? এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে। সরকার যদিও 2008 সালের পরে আর নির্বাচন হয় নাই, কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে। ফলে ওই ব্যাকল্যাশটা ছিল বলে এবার আপনি খেয়াল করবেন, আপনার নিশ্চয়ই মনে আছে। মানে তুষার, আপনি কি একটু বোঝার জন্য আপনি বলেন, আমি একটু বোঝার জন্য, তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনার সরকার না, তার আগেও যারা সরকার এসছে, খালেদা জিয়ার সরকার, তারাও স্বৈরতন্ত্র ছিল, এরকম আপনি বলতে চাচ্ছেন? মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে। যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে, তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত, অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্টও করেছে, কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি দরে হয়তো সেই সরকারকে স্বৈরাচার বলা যাবে না, কিন্তু স্টেট কাঠামোর মধ্যে সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে বিশেষত দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা, এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং ন্যারেটিভের যে শক্তি, এই দুটো মিলে এখানে একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 3 অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নয়া রাজনৈতিক বন্দোবস্ত। তিনি কিন্তু এক দফার মধ্যে 3টা পার্ট আছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো, অন্তত ঘটানোর রাস্তাটা, রোডম্যাপটা পরিষ্কার করা, এটা কিন্তু এই ইউনূস সাহেবের যে সরকার তার একটা প্রধান এজেন্ডা। আপনারা বলছেন, দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা ক্লিয়ার করাটাই হচ্ছে সরকারের কাজ, নির্বাচন দিয়ে চলে যাবে। আমরা এটা কিন্তু সেরকম হওয়া উচিত হবে না। আপনার কাছে কি শুনেন তুষার সাহেব, শুনেন, ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাইলে আমাদের এই ম্যান্ডেটটা, এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না? নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফ্যাসিস্টই হবে? সরি, প্রশ্নটা আরেকটু শেষ। আপনার কাছে কি মনে হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকারে এসেছেন তারা নির্বাচিত সরকার না, তারা গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালীন জন্য দায়িত্বে এসেছেন। আপনার কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন, সেই সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না? এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি, জনগণকে যাদেরকে নির্বাচিত করবে।
মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন, কিন্তু একমাত্র একমাত্র না। পদ্ধতি গণ নির্বাচন, অভ্যুত্থান একমাত্র পদ্ধতি না নির্বাচন, না একটা পদ্ধতি একমাত্র নির্বাচন। পদ্ধতি নির্বাচন। মানে এটা এখানে নাবিন আপা আছেন, উনি তো আচ্ছা, আমরা নাবিন আপাকে একটু মানুষ, জিজ্ঞেস করি। না, আপা আপনার আমার কাছে, কথাটা আচ্ছা একটু শেষ আচ্ছা আপনি করতে শেষ হবে, করে নেন। খালেদ হ্যাঁ, ভাই, আপনি শেষ খালেদ ভাই, করেন, আমার আপনি এই শেষ লাইনটা করেন। শেষ না করলে জি, মানে শেষ। আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানেই দ্বিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন, অন্তত আপনি এই পর্যায়ে। জি, আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি, কিন্তু যদি স্টেট ডেমোক্রেটিক না হয় তাহলে শুধুমাত্র নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র করা যায় না। কারণ যদি তাই হতো তাহলে 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 2008 সালের পরে নির্বাচনের মধ্য দিয়ে এরকম একটা ফ্যাসিজমের খপ্পরে আমরা পড়লাম কেন? এটা কিভাবে ব্যাখ্যা করবো? মানে স্টেট ডেমোক্রেটিক না হওয়া বলতে আপনি কি বুঝাতেছেন? 2008 সালে তো গণতান্ত্রিক ভাবেই শেখ হাসিনা নির্বাচিত হয়েছে। তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না? মানে আপনি এটা পৃথিবীর মানে প্রিসাইসলি বলতে গেলে মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্য দিয়ে সরকার এসেছিলেন, হ্যাঁ, এটা বললে হ্যাঁ, আমরা মোর অ্যাকুরেট হবে। হ্যাঁ, নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসছেন, তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসছেন, পরে ফ্যাসিস্ট হয়েছেন, পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। তাই বলে কি আচ্ছা। ব্যবস্থাটার দোষ হলো? আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন, এটা একটু ব্যাখ্যা করেন তো। স্টেট যদি ডেমোক্রেটিক না হয়, মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে। শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন, তিনি চাইলেই সংসদ তার কথায় উঠে বসে, তিনি চাইলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে। এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারত না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই, কেউ একজন রিট করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন, তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছিল। আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে। এখানে যেটা হয় না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশনগুলো আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে আমি পারে না। আমি আমি জনাব তুষার মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা, স্বাধীন বিচার বিভাগ, কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই। উচ্চ আদালতে তো বটেই, বাংলাদেশের সংবিধান এই গ্যারান্টি দেয় বাংলাদেশে কোনো ট্রায়াল কোর্ট কোনো সময় ট্রায়াল কোর্টের উপরেও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না। এটা সংবিধানের কোনো দোষ না, ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না। আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ, এটা হচ্ছে আমার টেক। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু